ফ্রি ল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় দণ্ডবিধি 1860। দণ্ডবিধির এই দ্বিতীয় ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ 24শে সেপ্টেম্বর 2025 রোজ সোমবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ 9 আশ্বিন 1432 বঙ্গাব্দ, আরবি পহেলা জমাদিউস সানি 1447 হিজরি। দণ্ডবিধির এই দ্বিতীয় ক্লাসটিতে আলোচনা করা হবে দণ্ডবিধির ধারা 34 থেকে দণ্ডবিধির ধারা 52 ক পর্যন্ত। এই টপিকটা বার কাউন্সিল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দণ্ডবিধির ধারা 34 থেকে আপনার কাছে জানতে চাওয়া হয় বা জানতে চাওয়া হবে দণ্ডবিধির 34 ধারায় সর্বনিম্ন কয়জনকে দণ্ডিত করা যাবে। আপনার অভিন্ন অভিপ্রায় অনুযায়ী কাজটি যদি সংগঠিত না হয় তাহলে কি তাকে দায়ী করা যাবে? অভিন্ন অভিপ্রায় ছিল কিন্তু কি ছিল না? পার্টিসিপেশন ছিল না, অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল না বা সক্রিয় অংশগ্রহণ ছিল না, তবু কি তাকে দায়ী করা যাবে? এই বিষয়গুলো বা এই ধরনের বিষয়গুলো দণ্ডবিধি 34 ধারা থেকে জানতে চাওয়া হয়। দেখুন, দণ্ডবিধি 34 ধারা যদি আপনি কি একদম ভালোভাবে বুঝতে চান, 34 ধারার বেসিকটা বুঝতে চান, তাহলে মনে রাখতে হবে বলতেছে কি কমন ইন্টেনশন দণ্ডবিধি 34 ধারায়। কমন ইন্টেনশন কোথায় রয়েছে? দণ্ডবিধি 34 ধারায় প্রশ্ন। দণ্ডবিধি ধারা 34 ধারাতে বলছে কমন ইন্টেনশন, সাধারণ অভিপ্রায়, অভিন্ন অভিপ্রায়, এই বিষয়গুলো দণ্ডবিধি 34 ধারার প্রশ্ন। আর সাধারণ উদ্দেশ্য বা কমন অবজেক্ট কোথায় রয়েছে? কমন অবজেক্ট হলো 149 ধারার প্রশ্ন। তাহলে দণ্ডবিধির আপনার 34 ধারার শিরোনাম হলো কি? এই শিরোনামটা উঠিয়ে দিয়ে বলতে পারে এটা কত ধারায় রয়েছে, বা 34 ধারা দিয়ে বলতে পারে এই 34 ধারার শিরোনাম কি। 4টা অপশন দিয়ে দিল। এখন আপনি যদি আপনার জরিনাকে নাই চিনেন তাহলে খুঁজে বের করবেন কিভাবে? বলতেছে মনে করেন আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ কি করলো, ওয়াইফকে তো সবাই চিনে, ধরেন আপনার গার্লফ্রেন্ড জরিনা পরীক্ষার হল থেকে বের হলো, তাহলে ধরেন এডমিশন টেস্ট বা এই পরীক্ষাগুলোতে দেখা যায় হাজার হাজার মেয়ে একসাথে বের হইতেছে। এখন মনে করেন যে আপনি কিভাবে চিনবেন আপনার জরিনাকে? কারণ আপনার জরিনার সাথে তো আপনার ভালোভাবে কখনো দেখাই হয় নাই, পরিচয় হয় নাই, তাহলে তো আপনি চিনতে পারবেন না। আপনার জরিনাকে চিনতে হলে কি করতে হবে? বলতেছে হাজার হাজার মেয়ের মধ্যে আপনার জরিনাকে আপনি চিনতে হলে জরিনার সাথে আপনার পরিচয় থাকতে হবে, তার সাথে দেখা সাক্ষাৎ থাকতে হবে, তবেই এত এত মেয়ের মধ্যে আপনি আপনার জরিনাকে চিনে নিতে পারবেন। আমি আপনাকে বলছি যে দণ্ডবিধির এই বিশাল একটা আইন, যেখানে 511টি ধারা রয়েছে, 23টি অধ্যায় দিয়ে এই দণ্ডবিধিকে সাজানো হয়েছে। এই বৃহৎ একটা আইনের মধ্যে আপনি আপনার সঠিক উত্তরটাকে তখনই খুঁজে পাবেন যখন এই বইয়ের সাথে আপনার কি হবে, একটা প্রেম থাকবে, যখন এই বইয়ের সাথে আপনার ভালোবাসা থাকবে, যখন এই বইকে আপনি নিয়মিত পড়বেন, তখন দেখা যাবে কি অনেকগুলো অপশনের মধ্যেও আপনি আপনার প্রয়োজন যে সঠিক উত্তরটা এটাকে আপনি খুঁজে নিতে পারবেন। তাহলে কি করতে হবে? বইয়ের সাথে থাকতে হবে, পড়াশোনার সাথে থাকতে হবে। দেখুন, দণ্ডবিধি 34 শিরোনাম কি? দণ্ডবিধি 34 শিরোনাম হলো বলছে অ্যাক্ট ডান বাই সেভারাল পারসন ইন ফার্দারেন্স অফ কমন ইন্টেনশন। বলছে একই উদ্দেশ্য সাধন করবে কতিপয় ব্যক্তি কর্তৃক কৃত কাজসমূহ। মানে কি? বলতেছে যখন কতিপয় ব্যক্তি দ্বারা বলতেছে একই অভিপ্রায় অনুযায়ী, একই অভিপ্রায় পূরণ করবে। কি বললো? যখন কতিপয় ব্যক্তি দ্বারা একই অভিপ্রায় পূরণ করবে কোনো একটা অপরাধমূলক কাজ সম্পাদিত হয়, তখন অনুরূপ কাজের সাথে যারা জড়িত ছিল কি করতেছে, তাদের প্রত্যেকেই এমনভাবে দায়ী হবেন যেন কাজটা সে একাকী করেছে। দণ্ডবিধি 34 দ্বারা একদম লাস্টের যে ইংলিশ যে শব্দটা রয়েছে এখানে বলছে এটা হলো এলোন। এটা দিয়ে একটা বিগতশীল প্রশ্ন আসছে যে দণ্ডবিধি 34 দ্বারায় বলতেছে একমাত্র শব্দ কোনটা? এলোন, একদম সবচেয়ে লাস্টের যে শব্দটা। তাহলে দণ্ডবিধি দ্বারা 34 আপনাকে বলতেছে মূল যে বেসিক যে 34 দ্বারা আপনাকে বলতেছে কি যে আপনি এমন একটা কাজ করছেন, বা আমরা 5 জনে মিলে ধরুন একটা কাজ করলাম। কি করলাম কাজটা? আমরা 5 জনে মিলে কি করলাম? আমরা আমাদের একটা সিদ্ধান্ত নিলাম, আমরা একটা ষড়যন্ত্র করলাম। আমাদের সবার মতামত হলো একটাই যে আমরা কদ্দুসকে আর পৃথিবীতে রাখবো না, কদ্দুসকে একদম মেরে দিব, কদ্দুসকে এই পৃথিবীতে আর রাখবো না, তাই সে আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, এরকম বলি না আমরা। এখন আমরা কি করলাম? আমাদের সবারই একটা অভিন্ন অভিপ্রায়, আমরা সকলের একটা কমন ইন্টেনশন হলো যে কদ্দুসকে আমরা মেরে ফেলবো। এই ইন্টেনশন অনুযায়ী সবারই একটা অভিন্ন অভিপ্রায় অনুযায়ী কদ্দুসকে কি করলাম? আমরা মেরেও দিলাম, সে মরে গেল। তাহলে আমাদের অভিপ্রায় ছিল সবার একটা অভিন্ন অভিপ্রায় কি, যে কদ্দুসকে মেরে দিব, এবং কদ্দুসকে কি করলাম? আমরা মেরেও দিলাম। তার মানে কাজটা সম্পাদিত হলো। তাহলে এখানে লোক থাকতে হবে কতজন? 34 দ্বারায় সর্বনিম্ন 2 জন, অর্থাৎ 2 বা ততোধিক ব্যক্তি মিলে আমরা কি করলাম?
একটা অভিন্ন অভিপ্রায় করলাম বা কমন ইন্টেনশন ছিল আমাদের, কি করলাম, কমন ইন্টেনশনটা কি বা অভিন্ন অভিপ্রায় হলো যে আমরা কুদ্দুসকে আর পৃথিবীতে রাখবো না, তাকে মেরে ফেলবো। এবং এই কমন ইন্টেনশন অনুযায়ী, এই অভিন্ন অভিপ্রায় অনুযায়ী কি করলাম, কুদ্দুসকে আমরা মেরেও দিলাম, তার মানে কাজটা সম্পাদিত হলো। তাহলে এখন বলতেছে তাহলে কাজটা সম্পাদিত হইতে হবে 34 ধারার শর্ত। আর কি থাকতে হবে, বলতেছে এই কমন ইন্টেনশন অনুযায়ী, অভিন্ন অভিপ্রায় অনুযায়ী আমাদের কি থাকতে হবে, আমরা যারা যারা এই অভিন্ন অভিপ্রায় ছিলাম সকলে এই কাজের সময় কি থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। বলতেছে সক্রিয় উপস্থিতি, মানে হলো অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতে হবে। কোনো কারণে মনে করেন আমরা 5 জনে কি করলাম, এই অভিন্ন অভিপ্রায়ের মধ্যে ছিলাম, আমি বাড়িতে গিয়ে ফোন দিলাম আমি আর আসবো না, তাহলে আমাকে এখানে লাইবেল করা যাবে না। দণ্ডবিধি দ্বারা 34 আপনাকে বলতেছে যে কি থাকতে হবে, কাজের সময় আপনার উপস্থিত থাকতে হবে, সক্রিয় উপস্থিতি থাকতে হবে, সক্রিয় অংশগ্রহণ মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন আপনার থাকতে হবে। এখন মনে করেন যদি এরকম হয়, যদি সব এই যে 5 জনে আমরা অভিন্ন অভিপ্রায় ছিল, 5 জনের আমাদের একটা ক্রিমিনাল এই একটা কি ছিল, আমাদের 34 ধারায় কমন ইন্টেনশন ছিল। এই কমন ইন্টেনশন অনুযায়ী আমাদের অভিন্ন অভিপ্রায় অনুযায়ী কাজটা যদি সংগঠিত হয় তবেই কি করা যাবে, সবাইকে 34 ধারায় দিয়ে কি করা যাবে, একই সাথে যৌথভাবে বিচার করা যাবে। তাহলে কি হবে, আমরা যে সবাই মিলে কুদ্দুসকে মারলাম 5 জন মিলে, তাহলে 302 অবলিক কত হবে, 34। এখন মনে করেন আমরা 5 জন মিলে অভিন্ন অভিপ্রায় ছিল আমাদের, বা বসছি অভিন্ন অভিপ্রায় নিয়ে যে আমরা কুদ্দুসকে মেরে ফেলবো। এখন জল্টু হঠাৎ করে বলতেছে এই 5 জনের মধ্যে একজন হলো জল্টু। জল্টু বলতেছে যে না, আমি কুদ্দুসকে একেবারে মারবো না, তাকে আমি পঙ্গু করে দিব, তার একটা হাত বা পা আমি কেটে ফেলবো। তাহলে এই যে তার যে উদ্দেশ্য আমাদের থেকে ব্যতিক্রম আলাদা, তাহলে বলতেছে সে আমাদের সাথে যাবে না। 34 দ্বারা তাহলে কি করা যাবে, 34 দ্বারা যৌথ বিচারের মধ্যে আমাদের 4 জনের বিচার হবে, কিন্তু জল্টু সে অন্য একটা ধারার মধ্যে চলে যাবে। আমরা পরবর্তী ধারায় অর্থাৎ 35 দ্বারা আমরা তাকে খুঁজে বের করবো। তাহলে দণ্ডবিধি 34 দ্বারা এই ছিল আলোচনা। তাহলে 34 দ্বারা যদি আমরা আবার যদি একটু সামারি করি, দণ্ডবিধি 34 দ্বারা আপনার কাছে মূল যে বেসিকটা সেটা হলো, ধরেন আমরা সবার একটা অভিন্ন অভিপ্রায় থাকবে, সবার একটা কমন ইন্টেনশন থাকবে, সাধারণ অভিপ্রায় থাকবে। এই অভিপ্রায় অনুযায়ী, কমন ইন্টেনশন অনুযায়ী আমরা কি করব, যে কুদ্দুসকে মারার আমাদের একটা অভিন্ন অভিপ্রায় ছিল, এই অভিন্ন অভিপ্রায় অনুযায়ী আমরা কুদ্দুসকে কি করব, মেরেও ফেলবো, অর্থাৎ কাজটা সংগঠিত হইতে হবে। এবং আমরা যারা যারা এই এর মধ্যে অভিন্ন অভিপ্রায় ছিলাম সবার কি থাকতে হবে, কাজটার সময় উপস্থিত থাকতে হবে, সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে, তবে তাকে দায়ী করা যাবে। দেখুন 34 ধারায় এরকম একটা বিখ্যাত মামলা রয়েছে। দেখুন এই মামলা নিয়ে এত টেনশন করার কিছু নেই। এই মামলা না দিয়ে জাজ হয়েছে, সহকারী জাজ হয়েছে, এরকম অনেক ভাই বোন রয়েছে। এই মামলা একটাও পরীক্ষার খাতায় না লিখে অ্যাডভোকেট হয়েছে, এরকম ভাই বোনের অভাব নেই। তাই এই মামলা নিয়ে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। যাদের একদম ওই মামলা মুখস্থ আছে বা পরীক্ষার হলে কমন পড়ে, তাহলে কি করতে হবে, আপনার একদম ডিএলএন নাম্বার সহ মামলার ফ্যাক্ট, মামলার ডিএলএন নাম্বার এবং সাল সহ আপনার উল্লেখ করতে হবে। যেমন 1924 সালের একটা মামলা আছে, বলছে কি বলতেছে, ওই বরেন্দ্র কুমার ভার্সেস বা বরেন্দ্র কুমার বনাম কিং এম্পায়ার নামের কি রয়েছে একটা মামলা রয়েছে। এই মামলায় বলতেছে কি, যে বলতেছে একজন পোস্টমাস্টার কি করতেছে, সে অফিস শেষে বা বিকালে অফিসের শেষ দিকে সে টাকা গুনতেছে অফিসে বসে। কয়েকজন গিয়ে উপস্থিত হলো, গিয়ে বলতেছে টাকা দেওয়ার জন্য, টাকা না পেয়ে কি করলো, তাকে গুলি করে মেরে দিল। সবাই চলে গেল, একজনকে গ্রেপ্তার করা হলো। তাকে যখন বিচারের সম্মুখীন করা হলো, সে বলতেছিল যে আমি তো তাকে খুন করি নাই, আমি তো পাহারাদার ছিলাম। তখন আদালত বলতেছে যে আপনি পাহারাদার ছিলেন, কিন্তু এই যে অভিন্ন অভিপ্রায়টা ছিল, কমন ইন্টেনশনটা যে ছিল, সাধারণ অভিপ্রায়টা যে ছিল, এটার মধ্যে আপনিও ছিলেন। আপনার অভিপ্রায় ছিল, অভিন্ন অভিপ্রায়ের মধ্যে ছিলেন আপনি, যে আমরা কি করব, তাকে মেরে ফেলবো। এই যে আপনার অভিপ্রায় ছিল এবং কাজটা সংগঠনের মধ্যে আপনি আসছিলেন। তাহলে 34 দ্বারা তো বলতেছে কি এক একজন এক একটা কাজ করতেছে, কিন্তু সকলের অভিপ্রায় ছিল কি, কেউ তোর হাতে ধরছে, কেউ পায়ে ধরছে, কেউ রশি কিনছে, কিন্তু উদ্দেশ্য কি, কেউ পাহারাদার ছিল, সকলের উদ্দেশ্য ছিল কুদ্দুসকে মেরে ফেলবো। এই জন্য সবাইকে একের সাথে লাইবেল করা যাবে কত দ্বারা, ধরেন 302/34 দিয়ে। তাহলে এই ছিল 34 ধারার মূল বিষয়। আমরা যদি 35 ধারাটা দেখি, দণ্ডবিধির 35 ধারা আসলে ওই আমরা অনেকেই পড়ি না, একদম এটাকে বাদ দিয়ে চলে যাই, কিন্তু দণ্ডবিধিকে বোঝার জন্য 35 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। দণ্ডবিধির 35 আপনাকে বুঝতে হলে একদম সহজভাবে যদি বুঝেন এবং আয়ত্ত করতে চান, দুইটা বিষয় মনে রাখবেন। একটা হলো ক্রিমিনাল নলেজ, আর হলো ক্রিমিনাল ইন্টেনশন। ক্রিমিনাল নলেজ, ক্রিমিনাল ইন্টেনশন, এই দুইটা শব্দ দিয়ে আপনি 35 ধারা বুঝতে পারেন বা মনে রাখতে পারেন। দণ্ডবিধির 35 ধারায় আপনাকে বলতেছে
যে যদি কতিপয় ব্যক্তি কি করলো, কোন একটা কার্য সংগঠনে অংশগ্রহণ করলো, অর্থাৎ অনেকগুলা মানুষ কি করলো, একটা কার্য সংগঠনে অংশগ্রহণ করলো, বা দুই বা ততোধিক ব্যক্তি কি করলো, একটা কার্য সংগঠনে অংশগ্রহণ করলো। অংশগ্রহণ করার পরে যারা যারা অংশগ্রহণ করলো দেখতেছে তাদের কি ছিল, তাদের অভিপ্রায় ভিন্ন ছিল, ভিন্ন ভিন্ন ছিল, মানে একজনের অভিপ্রায়ের সাথে অন্যজনের অভিপ্রায় কি ভিন্ন ছিল। তাহলে কি বলছে, যখন কতিপয় ব্যক্তি একই কার্য সংগঠনে অংশগ্রহণ করে এবং একজনের অভিপ্রায় অন্যজন হতে ভিন্ন হয়, তখন কি হবে, আপনার অভিপ্রায় অনুযায়ী আপনি দণ্ডিত হবেন, আমার অভিপ্রায় অনুযায়ী আমি দণ্ডিত হব। আমরা কিন্তু সবাই, আপনিও যে কাজের জন্য গেছেন আমিও এই কাজটার জন্যই গেলাম, কিন্তু আপনার অভিপ্রায় অনুযায়ী আপনি দণ্ডিত হবেন, আমার অভিপ্রায় অনুযায়ী আমি দণ্ডিত হব। বিষয়টা কিরকম একটা যদি আমরা উদাহরণ দেখি, মনে করেন জল্টু কি করলো, মিস্টার করিমকে কি করতেছেন, যে মারতেছে মনে করেন। এখন জল্টু জানে যে মিস্টার করিম সাহেব হলো একজন সরকারি কর্মচারী, এটা জানার পরেও তার সরকারি কাজে গিয়ে সে কি করলো, বাধা দিল এবং তাকে মারতেছে। আমি গিয়ে কি করলাম, আমিও গিয়ে করিম সাহেবকে মারতেছি, কিন্তু আমি জানি না মিস্টার করিম সাহেব যে সে সরকারি কর্মচারী, তার সরকারি কাজে বাধা দেওয়ার উদ্দেশ্য বা অভিপ্রায় আমার ছিল না। তাহলে আমি তো এমনিতেই তাকে মারতেছি, তাহলে আমি এমনিতে মারার জন্য আমার পানিশমেন্ট হবে। কিন্তু মিস্টার জল্টু যে জানে যে সরকারি কর্মচারীকে সে মারতেছে এবং সরকারি কর্মচারীর কাজে বাধা দিতেছে, এর জন্য সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ার জন্য তার শাস্তি বেশি হবে। কেন? 35 দ্বারা আপনাকে বলতেছে আপনি আপনার নলেজ অনুযায়ী আপনি দণ্ডিত হবেন, আপনি আপনার ইন্টেনশন অনুযায়ী দণ্ডিত হবেন। আমি আমার অভিপ্রায়, আমি আমার ইন্টেনশন অনুযায়ী দণ্ডিত হব। অর্থাৎ মোট কথা হলো দণ্ডবিধির 35 দ্বারা আপনাকে বলতেছে আপনি আপনার অভিপ্রায় অনুযায়ী দণ্ডিত হবেন, আপনি আপনার নলেজ অনুযায়ী দণ্ডিত হবেন। আমি আমার অভিপ্রায় অনুযায়ী দণ্ডিত হব, আমি আমার নলেজ অনুযায়ী দণ্ডিত হব। এই হলো দণ্ডবিধির 35 দ্বারা। দণ্ডবিধির দ্বারা 36টা আপনাকে কি বলে, দণ্ডবিধির দ্বারা 36 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দণ্ডবিধির 36 আপনাকে বলতেছে পার্টলি বাই অ্যাক্ট, পার্টলি বাই ওমিশন। মানে কি, দণ্ডবিধির 36 আপনাকে বলতেছে পার্টলি বাই অ্যাক্ট মানে কি, পার্টলি মানে অংশত, অ্যাক্ট মানে হলো একটা কাজ, পার্টলি বাই অ্যাক্ট অর অথবা পার্টলি বাই ওমিশন। ওমিশন মানে কি, ওমিশন হলো বিরত রাখা, বিরত থাকা। তাই কি বলতেছে, বলছে পার্টলি বাই অ্যাক্ট, পার্টলি বাই ওমিশন। আপনি একটা অংশ তো কি করতেছেন, কাজ করতেছেন, আর পার্টলি বাই ওমিশন আরেকটা অংশ আপনি কি করতেছেন, বিরত রাখতেছেন বা বিরত রাখতেছেন। আপনি মনে করেন দণ্ডবিধি 34 আপনাকে বলতেছে যে কাজটা করতে আপনি আইনত বাধ্য, এই কাজটা যদি আপনি না করে বিরত থাকেন তখন দণ্ডবিধি আপনাকে শাস্তির সম্মুখীন করবে। যে কাজটা করতে আপনি আইনত বাধ্য না, সেই কাজটা যদি করেন তবু দণ্ডবিধি আপনাকে বলতেছে শাস্তির সম্মুখীন করবে। দণ্ডবিধির দ্বারা 36 বলছে পার্টলি বাই অ্যাক্ট, পার্টলি বাই ওমিশন। এটা যদি আমরা উদাহরণের মাধ্যমে একদম সহজভাবে বুঝি, ধর কিছুদিন আগে কি দেখা গেল, এক ছাত্রকে কয়েকজন নেতা মিলে কি করতেছে, পিটাইতেছে। তাহলে এই যে তাকে পিটাইতেছে, এটা কি করলো, যে পার্টলি বাই এক হলো কাজ, পার্টলি হলো অংশত। তাহলে এক অংশে কি করতেছে, তাকে ধরে তাকে পিটাইতেছে, তাকে পিটাইলো, ধরে 6 ঘন্টা তাকে পিটাইলো। বাকি 6 ঘন্টা, এখন এই 6 ঘন্টা পিটানোর পরে সে দেখা যাইতেছে যে বলতেছে আমাকে পানি দেও, খাবার দেও, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, এইগুলো সে বলতেছে। এবং আপনি তাকে কি করতেছেন, 6 ঘন্টা পিটাইলেন, বাকি যে সময়টা বা বাকি যে 6 ঘন্টা কি করলেন, তাকে ওষুধ দেওয়া থেকে, তাকে খাবার দেওয়া থেকে, তাকে ট্রিটমেন্ট থেকে তাকে কি করলেন, তাকে বিরত রাখলেন। তাহলে দুইটা ভাগ কিন্তু, পার্টলি বাই অ্যাক্ট, পার্টলি বাই ওমিশন। একটা অংশে আপনি তাকে পিটাইলেন, আরেকটা অংশে কি করলেন, তাকে তার যে অধিকার ছিল খাবার, পানি, ট্রিটমেন্ট, এগুলো তাকে বিরত রাখলেন। বলতেছে এখানে কিন্তু একটা কাজের দ্বারা কিন্তু অপরাধটা সংগঠিত হয়নি, শুধু পিটাইছেন, এর জন্য সে এখনো মারা যায়নি। তাকে বিরত রাখছেন খাবার দেওয়া থেকে, এই জন্যও সে মারা যায়নি। বলতেছে দুইটা কাজের সমন্বয়েই সে কি করলো, একটা অপরাধ সংগঠিত হলো, সে মারা গেল। তাকে পার্টলি বাই অ্যাক্ট, তাকে পিটাইলেন একটা অংশে, 6 ঘন্টা ধরেন তাকে পিটাইলেন, আর 6 ঘন্টা কি করলেন, তাকে খাবার দাবার থেকে তাকে বিরত রাখলেন, চিকিৎসা সেবা থেকে তাকে বিরত রাখলেন। তাহলে এই যে দুইটা কাজ মিলে যে একটা অপরাধ সংগঠিত হলো, এটা হলো দণ্ডবিধি দ্বারা 36। তাহলে দণ্ডবিধি দ্বারা 36 বলতেছে পার্টলি বাই অ্যাক্ট, পার্টলি বাই ওমিশন। এটা দিয়ে আপনি মনে রাখুন। দণ্ডবিধি দ্বারা 37 বলতেছে কোঅপারেশন বাই ডুইং অন অফ সেভারাল অ্যাক্টস কনস্টিটিউটিং অ্যান অফেন্স। দণ্ডবিধি দ্বারা 37 আপনাকে বলতেছে যে কতিপয় কাজের একটি সহযোগিতার মাধ্যমে কি অপরাধটা সংগঠিত হওয়া। কোঅপারেশন মানে সহযোগিতা করা। দণ্ডবিধির দ্বারা 37 আপনাকে বলতেছে অনেকগুলা কাজের মধ্যে আপনি একটা কাজ করছেন, কিরকম,
ধরেন একজন লোককে মারার জন্য কি করলেন, কেউ কি করলো, একটা দড়ি কিনলো, কেউ একটা রশি কিনলো, কেউ একটা চাকু কিনলো, কেউ একটা বন্দুক সংগ্রহ করলো, কেউ কি করলো একটা কুড়াল সংগ্রহ করলো, এরকম ভাবে কেউ দড়ি সংগ্রহ করলো, এক একজন এক একটা সংগ্রহ করলো। আরেকজন আপনি গিয়ে কি করছেন, একজন কি করছে তার শ্বাসনালীতে চেপে ধরলো, একজন তার পায়ে ধরে রাখলো, হাতে ধরলো, একজন পাহারা দিল। বলতেছে এই যে এক একজন এক একটা কাজ করলো, প্রত্যেকেই কিন্তু এই অপরাধটা সংগঠনের জন্য সাহায্য করলো। বলতেছে প্রত্যেকেই এখানে সমানভাবে দায়ী হবে। এই 37 ধারা নিয়ে কিন্তু আমাদের আসলে অনেক ব্যাখ্যা করার বিষয় থাকে, অনেক সময় আমাদের বোঝারও অনেক ঘাটতি থাকে। এই 37 ধারাটা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই, দণ্ডবিধির দ্বারা 37 বলতেছে যিনি সহযোগী সেও সমানভাবে দায়ী হবে। বিষয়টা যদি আমরা একদম ক্লিয়ার হই, তাহলে যদি সমানভাবে দায়ী হয় তাহলে এখানে একটা প্রশ্ন চলে আসে, তাহলে অপরাধে সহযোগী যদি সমানভাবে দায়ী হয় তাহলে তো 34 ধারাতে চলে যাওয়ার সুযোগ রয়েছে, তাই না? 34 তো তাই বলতেছে, অনেকগুলা অপরাধ ছিল, অনেকগুলা মানুষে আমরা কি করলাম, অপরাধ করলাম, কিন্তু সবাইকে যৌথভাবে দায়ী করতেছে। কিন্তু 37 ধারায় বলতেছে এখানে অপরাধ করতেছে আমরা ভিন্ন ভিন্ন, বা অপরাধ একটা মূল অপরাধে আমরা কি করলাম, অনেকগুলা কাজে বা অনেক মাধ্যমে অনেকভাবে আমরা সহযোগিতা করলাম। কিন্তু বলতেছে যে তাহলে কি সবার আলাদা আলাদা শাস্তি হবে নাকি সমান শাস্তি হবে? 37 দ্বারা আপনাকে বলতেছে শাস্তি সমান হবে। তাহলে 34 দ্বারাও তো আপনাকে বলতেছে শাস্তি সমান হবে। তাহলে 34-এর সাথে 37-এর আসলে সাংঘর্ষিক কিনা? না, 34 আর 37-এর মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে, এই বিষয়টা আপনার ক্লিয়ার হতে হবে। দণ্ডবিধির 34 আপনাকে বলতেছে যে এখানে বলতেছে একটা কি প্রি প্ল্যান থাকতে হবে, আপনার একটা আপনার অভিন্ন অভিপ্রায় থাকতে হবে। কিন্তু 37-এ আপনার অভিন্ন অভিপ্রায় দরকার নেই, শুধুমাত্র কাজে সহযোগিতা থাকলেই হইতেছে। 34 দ্বারা আপনাকে বলতেছে কি কাজে অংশগ্রহণ থাকতে হবে, সরাসরি অংশগ্রহণ থাকতে হবে। 37 বলতেছে আপনার সরাসরি অংশগ্রহণের দরকার নেই, শুধুমাত্র কাজটাতে আপনার অংশগ্রহণ থাকলে, কাজে আপনার সহযোগিতা থাকলেই হলো। এটা উপস্থিত থেকেও করতে পারেন, উপস্থিত না থেকেও করতে পারেন। 37 দ্বারা আপনাকে বলতেছে কাজটা হইতে হবে সংঘবদ্ধ। 34 আপনাকে সংঘবদ্ধ হইতে হবে। কিরকম? ধরেন একটা মারামারি, সংঘবদ্ধ হইতেছে, কিন্তু 37 দ্বারা আপনাকে সংঘবদ্ধ হওয়ার প্রয়োজন নেই। মনে করেন 37 দ্বারা উদাহরণটা যদি আপনি এরকম ভাবে মনে করেন যে একজন ব্যক্তি কি করতে গেল, ডাকাতি করতে গেল, তো একজন কি করলো, দরটা খুলে দিল, একজন কি করলো, অস্ত্রটা আগায় দিল, একজন কি করলো, সে কি করলো, একজন এই যে এক একজন এক একটা ভূমিকা পালন করতেছে, বলছে প্রত্যেকেই সমানভাবে দায়ী হবে। এটা হলো 37-এর যে বেসিক যে বিষয়টা। দণ্ডবিধির তাহলে দণ্ডবিধির এই 37 ধারার উদাহরণগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দণ্ডবিধির 37 ধারার উদাহরণগুলো বলছে দণ্ডবিধি হলে বড় একটা আইন, যেখানে 511টা ধারা 23টা অধ্যায় দিয়ে সাজানো হয়েছে। এইগুলো তো মনে রাখাই আমাদের জন্য অনেক কঠিন বিষয়, এর মধ্যে আবার অনেক উদাহরণ রয়েছে, এইগুলো মনে রাখা তো আরো কঠিন। তাহলে কিভাবে বলতেছে, এইগুলার সাথে আসলে আপনার একটা প্রেম থাকতে হবে। দেখেন, এই প্রেম থাকলে সবকিছু জয় করা সম্ভব। দেখুন এই দণ্ডবিধির এই যে উদাহরণগুলো, অনেকগুলো উদাহরণ, অনেকগুলো ধারার সাথে যে উদাহরণগুলো আমি আমার মতো করে মনে রাখার চেষ্টা করি, আমি ওই ধারাগুলোর যে উদাহরণগুলো কবিতা আকারে মনে রাখার চেষ্টা করি। এই 37 ধারার যে উদাহরণটা আমি রেডি করছি সেটা হলো বলছে পৃথকভাবে ভিন্ন সময়ে অল্প মাত্রার বিষয়ে। আপনি চাইলে আমার উদাহরণটা আপনি লিখে নিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে সাজিয়েও মনে রাখতে পারেন, অর্থাৎ আপনাকে মনে রাখতে চাই। তাহলে আমি যেভাবে সাজিয়েছি বলছে দণ্ডবিধির দ্বারা 37-এর উদাহরণগুলো হলো বলছে পৃথকভাবে ভিন্ন সময়ে অল্প মাত্রার বিষয়ে, এটা হলো প্রথম যে উদাহরণটা। পরে বলতেছি দুই জেলারের ইন্টেনশনে, এটা হলো পরের যে উদাহরণটা। কয়েদি মরে শেষ, সেটা হলো লাস্টের যে উদাহরণটা রেখেছি। আমি 37 দ্বারা 3টে উদাহরণকে বাছাই করেছি এখানে। তাহলে আবার যেটা বলতেছি, প্রথমটা হলো বলছে পৃথকভাবে ভিন্ন সময়ে অল্প মাত্রার বিষয়ে। এখানে দেখবেন উদাহরণটার মধ্যে লিখে আছে, বলছে মিস্টার এ এবং বি দুইজন ব্যক্তি মিলে কি করলো, সি নামক একজন ব্যক্তিকে তারা ভিন্ন ভিন্ন সময়ে বিষ প্রয়োগের মাধ্যমে সি নামক ব্যক্তিকে তারা কি করবেন, মেরে ফেলবে, এরকম একটা কি করলো, তারা প্রি প্ল্যান করলো, একটা ষড়যন্ত্র করলো। এই প্রি প্ল্যান অনুযায়ী বা এই ষড়যন্ত্র অনুযায়ী তারা কি করলো, বিষ সংগ্রহ করলো এবং আলাদা আলাদা ভাবে বিষটা অল্প অল্প করে বিষ প্রয়োগ করলো এবং কি করলো, সি কি করলো, মারা গেল। তাহলে বলছে দুইজনকে এখানে কি করা যাবে, দায়ী করা যাবে, সমানভাবে দায়ী করা যাবে। কেন? বলছে একজন অপরজনকে কি করলো, এই অপরাধটা সংগঠিত হওয়ার জন্য, সিকে মারার জন্য একে অপরকে সহযোগিতা করলো। দ্বিতীয় যে উদাহরণটা রয়েছে বলছে দুই জেলারের ইন্টেনশনে। দুই জেলারের ইন্টেনশন মানে কি,
দেখবেন এখানে বলা আছে মিস্টার এ এবং বি নামের দুজন জেলার রয়েছেন। জেলার তো আমরা বুঝি জেলের যিনি অফিসার। বলছে মিস্টার এ এবং বি নামক দুজন জেলার রয়েছেন। এই দুজনে কি করলো, সিদ্ধান্ত নিল, আলোচনা করলো যে তারা একটা পরিকল্পনা করলো, ষড়যন্ত্র করলো যে সি নামক যে কয়েদি রয়েছেন তাকে কি করবেন, খাবার না দিয়ে তাকে মেরে ফেলবেন। কিভাবে? ওনারা কি করলো, ভাগ বাটোয়ারা করে ফেললো যে আমরা দুইজন হলাম মিস্টার এ এবং বি, দুইজন হলো জেলার অর্থাৎ জেলের অফিসার। তাহলে আমরা জানি জেলের যারা কয়েদি থাকে, জেলে যারা বন্দি থাকে, তারা তো এই জেলের অফিসারের আন্ডারেই থাকবে। এই অফিসারের কি থাকবেন, জেলারের তত্ত্বাবধানে থাকবেন, তাই না? এখন মিস্টার এ নামক দুইজন তো এখানে জেলার, মিস্টার এ নামক যিনি জেলার উনি বলতেছেন যে আমার অধীনে তাকে এই যে কয়েদি যিনি রয়েছেন, সি নামক যে কয়েদি রয়েছে আমার অধীনে 6 ঘন্টা রাখবো বা 12 ঘন্টা রাখবো। আর বি নামক যে অফিসার রয়েছে তাকে বলতেছে আপনার অধীনে রাখবেন বাকি 6 ঘন্টা বা 12 ঘন্টা। তাহলে আমার অধীনে যে 6 ঘন্টা থাকবে এই 6 ঘন্টায় আমি তাকে খাবার দিব না। তার এই যে কয়েদির নামে যে সরকার থেকে যে খাবার বরাদ্দ আছে বা খাবার আসবে, এই খাবারটা আমি তাকে দিব না। এটা খাবার থেকে আমি তাকে বঞ্চিত করে রাখবো, বিরত রাখবো। বি নামক যিনি অফিসার রয়েছে তিনিও বলতেছেন ঠিক আছে, আমিও তাকে আমার যে 6 ঘন্টা আমার যে অধীনে থাকবে বা 12 ঘন্টা আমার অধীনে যে থাকবে এই অংশের মধ্যে আমিও কি করব, তাকে খাবার থেকে বিরত রাখবো। তাহলে এই দুইজনে কি করলো, এই প্ল্যান করে প্রি প্ল্যান অনুযায়ী তারা দুইজনেই তাদের যে অংশের সময়গুলো, যে সময়টা থাকে তাদের যে তত্ত্বাবধায়ক যে সময়টা, এই তাদের তত্ত্বাবধানে এই সি নামক কয়েদি যে সময়টা থাকেন, তারা কি করলো, পৃথক ভাবে দুইজনেই খাবার থেকে বিরত রাখে। এই খাবার থেকে বিরত রাখার ফলে কি করলো, সি নামক যিনি কয়েদি রয়েছেন, সি নামক যে বন্দী রয়েছেন, সে কি করলো, মৃত্যুর মুখে পতিত হলো, সে মারা গেল। তাহলে বলতেছে এই দুইজনকে সমানভাবে দায়ী করা যাবে। কেন দায়ী করা যাবে? বলতেছে দুইজনেই, এই দুই জেলারেই এই অপরাধটি সংঘটিত হওয়ার পিছনে এই সি নামক যিনি কয়েদি রয়েছেন তাকে মারার পিছনে দুইজনেই কি করলো, দুইজনের সহযোগিতা ছিল। এই জন্য দুইজনকে 37 ধারা অনুযায়ী দায়ী করা যাবে। লাস্টে যে উদাহরণটা, এটা হলো বলতেছে কি পৃথকভাবে ভিন্ন সময়ে, প্রথম উদাহরণ গেল পৃথকভাবে ভিন্ন সময়ে। প্রথম উদাহরণ হলো পৃথকভাবে ভিন্ন সময়ে অল্প মাত্রার বিষে, এটা হলো 1 নম্বর উদাহরণ। পরের যে উদাহরণটা দুই জেলারের ইন্টেনশনে, এটা হলো পরের উদাহরণ গেল। লাস্ট উদাহরণটা রেখেছি কয়েদি মোড়ের শেষে। দেখুন শেষ যে উদাহরণটা, ওইটার মধ্যে বলতেছে মিস্টার এ নামক একজন জেলার বা জেলের অফিসার, উনি কি করলেন, তার অধীনে বা তার তত্ত্বাবধানে বি নামক একজন কয়েদি বা বন্দী রয়েছেন। এই মিস্টার এ নামক যে জেল অফিসার ছিলেন উনি সিদ্ধান্ত নিলেন, উনি একটা প্রি প্ল্যান করলেন, উনি একটা একলা কি করলেন, সে চিন্তা করলেন যে আমি আমার যে অধীনে বা আমার এই তত্ত্বাবধানে যে যতটুকু সময় সে থাকবে, এতটুকু সময়ের মধ্যে আমি তাকে খাবার দিব না। খাবার না দিয়ে তাকে কি করব, তাকে কষ্ট দিব বা মেরে ফেলার একটা প্ল্যান করলো মনে হয়। এবং সে কি করলো, এই কথা অনুযায়ী, তার প্ল্যান অনুযায়ী এই বি নামক যে কয়েদি রয়েছেন তাকে কি করে না, তাকে খাবার সরবরাহ করে না। বি নামক যে কয়েদির যে খাবারের যে অধিকার রয়েছে, এই খাবার থেকে তাকে অবৈধভাবে বিরত রাখে। এই রাখার ফলে কিছুদিনের মধ্যে দেখা গেল বি নামক যে কয়েদি রয়েছেন, বি নামক যে বন্দী রয়েছেন, সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। তবে এইটুকু দুর্বল এমন হয় নাই যে এই দুর্বলতার কারণে সে মারা যাবে, এখনো এমন পর্যায়ে যায়নি। এমন অবস্থায় হঠাৎ করে কি হলো, এ নামক যিনি অফিসার ছিলেন, এ নামক যিনি জেলার ছিলেন, সে কি করলেন, তাকে বরখাস্ত করা হলো, তার পদ থেকে তাকে বরখাস্ত করা হলো। সাথে সাথে কি করলো, এই পদে বা এই চেয়ারে, এই অফিসে আসা সি নামক একজন জেলার কি করলো, জয়েন করলো। সি নামক জেলার জয়েন করার ফলে কি করলো, সে আসা কাগজপত্র সব দেখলো, সবার সাথে দেখা করে না, সব আসামির সাথে মনে করেন দেখা করলো, যে বন্দিরা ছিল, দেখা করে তার কাছে মনে হলো যে বি নামক এখানে এমন একজন কয়েদি রয়েছেন বা বন্দী রয়েছেন, তাকে যদি কিছুদিন খাবার না দিই বা খাবার যদি সরবরাহ না করি তাহলে সে মারা যাবে। কিন্তু এই যে মিস্টার সি নামক যে অফিসার আসলেন, এখন নতুন যে অফিসার আসলেন, তার সাথে কিন্তু পূর্বের এ নামক যে অফিসার ছিলেন তার সাথে কিন্তু কোনো ধরনের যোগসাজশ নেই, কোনো ধরনের যোগাযোগ নেই। সি তার নিজ থেকে এটা মনে হলো, এবং সেও দুষ্ট প্রকৃতির লোক আর কি। সে কি করলো, খাবার দেওয়া দেখে তাকে বঞ্চিত রাখে, কয়েদিকে, বি নামক যে কয়েদি ছিল তাকে খাবার দেওয়া দেখে বঞ্চিত রাখতেছে, বিরত রাখতেছে। রাখতে রাখতে একটা সময় সে কি হলো, না খাইতে পেরে সে কি করলো, মৃত্যুর মুখে সে পতিত হলো, সে
বি নামক যে কয়েদি ছিল সে মারা গেল। তাহলে বলতেছে এখানে কার কি দায়? প্রথম যে অফিসার ছিল, যে জেলার ছিল, তার কতটুকু মৃত্যু এখানে দায়ী হবে, আর যার হাতে সে মারা গেল সি নামক যে অফিসার তার কি দায়ী হবে? বলতেছে এখানে যে সি নামক যে মিস্টার এ নামক যে অফিসার ছিল তার বলতে সে হবে এটা মৃত্যু ঘটানোর উদ্যোগের জন্য সে দায়ী হবে, উদ্যোগ নিচ্ছে সে। আর যার হাতে মারা গেল সে বলছে খুনের জন্য সে লাইবল হবে। দণ্ডবিধির দ্বারা 37। দণ্ডবিধির দ্বারা এই 37 থেকে কিন্তু আমরা উদাহরণ দিয়ে প্রশ্ন করবি। দণ্ডবিধির দ্বারা 38 আপনাকে বলতেছে ডিফারেন্স অফেন্স দিয়ে আপনি এই বিষয়টা মনে রাখুন। ডিফারেন্স অফেন্স দিয়ে আপনি দণ্ডবিধির দ্বারা 38কে মনে রাখুন। দণ্ডবিধির দ্বারা 38 আপনাকে বলছে অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ, বলছে একই অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অভিপ্রায়ের কারণে ভিন্ন ভিন্ন শাস্তি পাবে বা ভিন্ন ভিন্নভাবে দণ্ডিত হবে। তাই দণ্ডবিধির দ্বারা 38 আপনি মনে রাখবেন। 38 কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দণ্ডবিধির দ্বারা 38 আপনি মনে রাখবেন কিভাবে? বলতেছে অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অভিপ্রায়ের কারণে ভিন্ন ভিন্ন শাস্তি পাবে। 38 দ্বারা আপনি সহজে মনে রাখুন। শুধুমাত্র কিভাবে মনে রাখবেন? দণ্ডবিধির দ্বারা 38 আপনি মনে রাখবেন ডিফারেন্স অফেন্স দিয়ে। তাই দণ্ডবিধির দ্বারা 38 আপনাকে বলতেছে যে আপনি যদি এটা উদাহরণ দিয়ে মনে রাখুন, মনে করুন যে মিস্টার জল্টু সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই প্রতিমধ্যে আরেকজন তাকে ক্রস করতেছে, তার নাম মনে করেন হলো কদ্দুস। এখন কদ্দুস ধরেন এলাকার শান্তশিষ্ট মানুষ, নিরীহ মানুষ। ইয়ানি কদ্দুস যে যাচ্ছে, এই জল্টু কি করলো? তাকে এভাবে ধাক্কা মারলো, সে ধরেন রাস্তার পাশে গিয়ে পড়ে গেল। এখন কদ্দুস মেয়ে বলতেছে এই ভাই আপনি এটা কি করলেন? এখন জল্টু বলতেছে কেন, তুই কি আমাকে মারবি নাকি? কিছু মানুষ আছে না গায়ে পড়ে যুদ্ধ করে ঝগড়া করে, এই জল্টু ধরেন এরকম বলছে তুই কি আমাকে মারবি নাকি? মেরে দেখ। আর তুই কি মারবি? তোর তো এলাকায় কোনো অস্তিত্ব নেই। এরকম ধরেন তাকে প্ররোচনা দিতেছে। এই প্ররোচনায় ক্ষিপ্তভাবে প্ররোচিত হয়ে বা তাকে এরকম ভাবে উস্কানি দিতেছে, উস্কানির ফলে বা তাকে প্ররোচনার ফলে সে ক্ষিপ্ত হয়ে সে কি করলো? কে? কদ্দুস। সে তার মানে অর্থাৎ জল্টুর প্ররোচনায় প্ররোচিত হয়ে ক্ষিপ্ত হয়ে কি করলো? কদ্দুস কি করলো? তাকে মেরে দিল। আমি ধরলেন এই রাস্তা দিয়ে যাচ্ছে, আমি দূর থেকে দেখলাম যে ও এই তো জল্টু, আমি তো এই তো কদ্দুস, ও এই যে জল্টু না, হ্যাঁ এই জল্টুকে মারছে। ও আচ্ছা আচ্ছা, আমি তো জল্টুকে খুঁজতেছি মনে মনে। কেন? জল্টু তো এই যে আমার সকিনাকে, এই আমার গার্লফ্রেন্ড বা সকিনাকে যে নিয়ে গেছিল সে, বা আমার বউকে যে সে নিয়ে পালিয়েছিল, বা এরকমের জন্য আমি কি করলাম? প্রি প্ল্যান নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমি কাকে খুঁজতেছি? জল্টুকে শুধু খুঁজি আর খুঁজি, আজকে পেয়ে গেলাম। এখন বলছি এই তো আমার প্রি প্ল্যান অনুযায়ী, আমার পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমি গিয়ে কি করলাম? জল্টুকে মেরে দিলাম। তাহলে আমি কেন মারলাম? আমার পূর্ব পরিকল্পনা অনুযায়ী। কদ্দুস কেন মারলো? কদ্দুসকে সে উস্কানি দিল, সে প্ররোচনা দিল, তার প্ররোচনায় প্ররোচিত হয়ে কদ্দুস কি করলো? তাকে মেরে দিল। তাহলে বলতেছে সে তো প্ররোচনায় প্ররোচিত হয়ে সে মারছে, বলছে সে মানে অর্থাৎ কদ্দুস শাস্তি পাবে বলছে 304 ধারা অনুযায়ী, অর্থাৎ কালপাবল হোমিসাইড। আর আমি যেহেতু প্রি প্ল্যান অনুযায়ী পূর্ব পরিকল্পনা অনুযায়ী মারছি, আমি শাস্তি পাবো 302 ধারা অনুযায়ী। এই ছিল 38-এর আলোচনা। দণ্ডবিধির দ্বারা 39 থেকে যদি আমরা দেখি, দণ্ডবিধির দ্বারা 39 থেকে 52 ক পর্যন্ত এখানে অল্প কয়েকটা ধারা আছে ইম্পর্টেন্ট। বাকি ধারাগুলো শুধুমাত্র আপনার শিরোনামগুলো আপনার মনে রাখতে হবে। এই শিরোনাম থেকে আপনার প্রশ্ন করা হতে পারে। যেমন দণ্ডবিধির দ্বারা 39 আপনাকে বলতেছে ভলান্টারিলি, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছাকৃতভাবে। আপনার কাছে প্রশ্ন করা হতে পারে যে ভলান্টারিলি এটা কত ধারার প্রশ্ন, তখন আপনাকে বলতে হবে এটা 39 ধারা, দণ্ডবিধির 39 ধারার প্রশ্ন। দণ্ডবিধির দ্বারা 40 গুরুত্বপূর্ণ প্রশ্ন। দণ্ডবিধির 40 আপনাকে বলতেছে যে অপরাধকে সংজ্ঞায়িত করে। দণ্ডবিধির দ্বারা 40 অপরাধ নিয়ে আলোচনা করা হয়েছে, অফেন্স বা অপরাধ। এই অফেন্স বা অপরাধ আর কোথায় আছে? আমরা কিন্তু অন্য একটি আইনে পড়ে আসছি, যেরকম ফৌজদারি কার্যবিধি 1898-এর 4-1 অর মধ্যে, অর্থাৎ 4-1 অ এর মধ্যে কিন্তু আমরা পড়ছি অফেন্স বা অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে। দণ্ডবিধির দ্বারা অপরাধ, দণ্ডবিধির তাহলে দ্বারা 41-এ বলতেছে স্পেশাল ল, 42-এ বলতেছে লোকাল ল, 43-এ বলতেছে কি? 43-এ বলছে ইলিগালি, লিগ্যালিটি বাউন্ড টু ডু। 44-এ বলছে ইনজুরি বা ক্ষতি। ক্ষতি কি? বলছে আপনার মন, আপনার দেহ মন আছে না এরকম, এইগুলা যদি কেউ কি করলো? ক্ষতি করার উদ্দেশ্য বা ক্ষতি সাধন করার জন্য যদি কেউ করে, তাহলে সে ক্ষতি করেছে বলে গণ্য হবে। দণ্ডবিধির দ্বারা কত?
ক্ষতি কোথায়, ইনজুরি হলো দণ্ডবিধি দ্বারা 44-এ। দণ্ডবিধি দ্বারা 45-এ বলছে লাইফ মানে হলো জীবন, বলছে এখানে ভিন্ন কিছু না বুঝলে মানুষের জীবনকে বোঝানো হয়েছে। দণ্ডবিধি দ্বারা 46-এ বলতেছে ডেথ মানে মৃত্যু, বলছে এখানে ভিন্ন কিছু না বোঝালে মানুষের মৃত্যুকে বোঝানো হয়েছে। দণ্ডবিধির দ্বারা 47-এ বলতেছে এনিমেল বা প্রাণী, বলতেছে এখানে মানুষ ব্যতীত কি বলছে, অন্য কি বলছে, মানুষ ব্যতীত জীবন, বলছে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীকে বোঝানো হয়েছে। দণ্ডবিধির বলছে মানুষ ব্যতীত অন্য কোনো সত্তাকে বোঝানো হয়েছে। দণ্ডবিধির দ্বারা 47 থেকে যদি প্রশ্ন করা হবে এনিমেল বা প্রাণী কত দাঁড়িয়ে রয়েছে, 47 দ্বারায়, বা এটা উঠিয়ে দিয়ে বলবে কত দ্বারা প্রশ্ন, 47 দ্বারা প্রশ্ন। দণ্ডবিধির দ্বারা 48 আপনাকে বলছে ভেসেল বা জাহাজ। দণ্ডবিধির দ্বারা 49 খুবই গুরুত্বপূর্ণ, বলছে ইয়ার বা মান্থ। এখানে প্রশ্ন করা হবে ইয়ার বা মান্থ কত দাঁড়িয়ে রয়েছে, 49 দ্বারায়। দণ্ডবিধির 49 দ্বারায় ইয়ার বা মান্থ এটা গণনা করা হবে কোন পত্রিকা অনুযায়ী, এটা আপনাকে প্রশ্ন করা হবে কোন ক্যালেন্ডার অনুযায়ী, বলতেছে ব্রিটিশ ক্যালেন্ডার অনুযায়ী গণনা করা হবে। দণ্ডবিধি দ্বারা 49-এ বলতেছে ইয়ার বা মান্থ গণনা করা হবে ব্রিটিশ ক্যালেন্ডার অনুযায়ী। এই প্রশ্নটা দিয়ে আপনাকে ঝামেলায় ফেলবে, কারণ সেম বা কাছাকাছি একটা আমরা প্রশ্ন পড়ে আসছি। আমরা যখন পড়লাম অন্য একটি আইন, অর্থাৎ তামাদি আইন 1908-এর 25 দ্বারায় আমরা যখন পড়লাম, সেখানে আমরা পড়ছিলাম যে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে গণনা করা হবে। তামাদি আইনের 25 দ্বারা যে প্রশ্নটা, এটার উত্তর হবে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে গণনা করা হবে। আর দণ্ডবিধির যে 49 দ্বারায় যে কি বললো, ইয়ার বা মান্থ গণনা করা হবে ব্রিটিশ ক্যালেন্ডার অনুযায়ী, এটা হলো দণ্ডবিধির 49। দণ্ডবিধির দ্বারা 50-এ বলতেছে কি সেকশন বা ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। দণ্ডবিধির দ্বারা 51-তে বলছে ওথ বা শপথ নিয়ে আলোচনা করা হয়েছে। ওথ বা শপথ হলো পবিত্র প্রতিজ্ঞাপত্র, বলছে এটা কার সামনে করা হয়, বলছে এটা সরকারি কর্মচারীর সামনে করা হয়, অথবা এটা কোনো আদালত বা বিচারকের সামনে করা হয়ে থাকে বা করতে হয়। এই ওথ অ্যাক্ট নামে কিন্তু ওথ অ্যাক্টের নামে কিন্তু একটা আইন রয়েছে, যেটা 1969 সালের আইন মেবি। দণ্ডবিধির দ্বারা 52 খুবই গুরুত্বপূর্ণ, যেখানে গুড ফেথ বা সরল বিশ্বাসকে সংজ্ঞায়িত করা হয়েছে। দণ্ডবিধির দ্বারা 52 আপনাকে বলতেছে কি গুড ফেথ বা সরল বিশ্বাস। আসলে গুড ফেথ বা সরল বিশ্বাস জিনিসটা কি, বলতেছে উইথ ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। বলতেছে কি, বলতেছে আপনি এমন একটা কাজ করছেন যেটার জন্য যথাযথ সতর্কতা এবং আপনার সরল বিশ্বাস ছিল, তখন ধরে নেওয়া হবে এই কাজটি আপনি সরল বিশ্বাসে করেছেন। এরকম একটা দণ্ডবিধি দ্বারা আমরা 80-তে আমরা পড়বো। 80 ধারাতে দেখবেন যে একজন কাঠুরি কি করলো, সে একটা গাছ কাটতেছিল, পাশে একজন লোক দণ্ডায়মান ছিল। এই কাঠুরির কুড়াল থেকে বারটা খুলে গিয়ে ওই লোকের উপরে পড়ে সে লোক মারা যায়। বলছে তাহলে এই কাঠুরির দায় কি হবে? কাঠুরি যদি এই কাজটা করার সময় যথাযথ সতর্কতা এবং যথাযথ সরল বিশ্বাসে যদি সে কাজ করতেছিল, তখন যদি বাট খুলে গিয়ে সে মারা যায়, আরেকজন মারা যায়, তখন বলছে এটা ইটস অ্যাক্সিডেন্ট, বলছে এটা হলো একটা অ্যাক্সিডেন্ট, এটার জন্য তাকে বা কাঠুরিকে কি করা যাবে না, দায়বদ্ধ করা, তাকে কি করা যাবে না, এই শাস্তির আওতায় আনা যাবে না, এটা ব্যতিক্রমের মধ্যে পড়বে। কারণ কি, কারণ সে উইথ ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন, তার মধ্যে ছিল যথাযথ সতর্কতা, তার মধ্যে ছিল সরল বিশ্বাস। দণ্ডবিধির দ্বারা 52 ছিল। দণ্ডবিধির দ্বারা 52 কো বলতেছে হারবার বা আশ্রয়, SARBOUR। এই হারবার বা আশ্রয় নিয়ে দণ্ডবিধির দ্বারা 52 কোতে আলোচনা করা হয়েছে। দণ্ডবিধির দ্বারা 212 দ্বারা আলোচনা করা হয়েছে। দণ্ডবিধি 216 কোতেও এই হারবার বা আশ্রয় নিয়ে আলোচনা করা হয়েছে। দণ্ডবিধির 212-তে আপনাকে বলতেছে যে আমি ধরেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি, এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যদি আপনি আশ্রয় দেন, আপনি হলেন আশ্রয়দাতা, তাহলে বলতেছে যিনি আশ্রয়দাতা তার শাস্তি হবে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে যদি সে আশ্রয় দেয়, তাহলে তার যিনি আশ্রয়দাতা তার শাস্তি হবে 5 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। বলতেছে আমার শাস্তি হলো যাবজ্জীবন বা 10 বছরের উপরে কারাদণ্ড। এখন আমাকে যদি আপনি আশ্রয় দেন, আশ্রয়দাতার শাস্তি হবে 3 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। আমার শাস্তি যদি হয় কত, আমার দণ্ড হলো, আমি দণ্ডপ্রাপ্ত একজন আসামি, আমার শাস্তি হলো 10 বছরের নিচে, তাহলে বলতেছে আমার মূল কারাদণ্ডের 4/1 সমান কি যিনি আশ্রয়দাতা তার শাস্তি হবে। তবে এখানে একটা ব্যতিক্রম রেখেছে, আমাকে যদি, আমি তো দণ্ডপ্রাপ্ত আসামি, আমাকে যদি আমার স্ত্রী বা আমার বউ যদি আমাকে আশ্রয় দেয়, তাহলে বউকে এই ধারায় কি করা হবে না, তাকে দায়ী করা হবে না, তাকে দণ্ডের সম্মুখীন করা হবে না, তাকে এই ধারায় তাকে কি করছে, তাকে ব্যতিক্রমের মধ্যে রেখেছে। বলছে বউ তার হাজবেন্ড যদি দণ্ডপ্রাপ্ত হয়ে থাকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও হয়, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত যদি আসামি হয়, 10 বছরের নিচের বা উপরে কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেও বউ বা স্ত্রী তার হাজবেন্ডকে কি করতে পারবেন, আশ্রয় দিতে পারবেন।
হাজবেন্ড কি করতে পারবেন, তার বউ যদি এরকম ভাবে দণ্ডিত হয় তাহলে বউকেও কি করতে পারবেন, সে আশ্রয় দিতে পারবেন। তবে পিতামাতা তার সন্তানকে আশ্রয় দিতে পারবে না। এই ধারায় বলতেছে পিতামাতা যদি তার দণ্ডিত সন্তানকে যদি সে আশ্রয় দেয় তাহলে পিতামাতাও এই ধারা অনুযায়ী আশ্রয় দেওয়ার কারণে সে শাস্তির সম্মুখীন হবে। শুধুমাত্র বউয়ের ক্ষেত্রে বা হাজবেন্ডের ক্ষেত্রে এটা ব্যতিক্রম রেখেছে। তবে বউ হতে হবে কিন্তু লিগেলি, আইনগতভাবে, শরীয়ত মোতাবেক। এখন যদি মনে করি যে আমি তো দণ্ডপ্রাপ্ত আসামি, এখন আমি আমার ওই গার্লফ্রেন্ডের কাছে গিয়ে আশ্রয় নিলাম, বা আমার গার্লফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত আসামি আমার কাছে এসে আশ্রয় নিল, বলতেছে না, তা হবে না। কারণ এখানে কি করতে হবে, শরীয়ত মোতাবেক, আইন মোতাবেক কি করতে হবে, স্বামী স্ত্রী হতে হবে। দণ্ডবিধির দ্বারা 16 পদে বলতেছে দস্যু বা ডাকাতকে আশ্রয়, এই 212 ধারার মতোই বলছে দস্যু বা ডাকাত যদি দণ্ডপ্রাপ্ত আসামিকে যদি আপনার স্ত্রী যদি তাকে আশ্রয় দেয়, তখন স্ত্রী কি করবে না, এই 216 পদ ধারা অনুযায়ী সে দণ্ডিত হবে না। তাকে বলতেছে হাজবেন্ড দণ্ডিত হলেও তাকে আশ্রয় দিতে পারবে। বউ যদি দস্যু বা ডাকাতের জন্য সে যদি দণ্ডপ্রাপ্ত হয়, তবুও বলতেছে কি করা যাবে, আশ্রয় হাজবেন্ডের সে আশ্রয় দিতে পারবেন। তবে মা বাবাও এখানে আশ্রয় দিতে পারবেন না। যদি কেউ যদি মানে স্ত্রী বা হাজবেন্ড ছাড়া ব্যতীত যদি অন্য কেউ আশ্রয় দেয়, তাকে তখন বলতেছে 7 বছরের সশ্রম কারাদণ্ড তার ভোগ করতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকের এই টপিকের আলোচনা। আমি বিশ্বাস করি পরীক্ষা খুবই নিকটে, আপনারা সবাই সবকিছু বাদ দিয়ে একদম সকল ধরনের যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে বের করে একদম পড়ার টেবিলে সময় দিতেছেন। পড়ার টেবিলে সময় দিতে থাকুন, ইনশাল্লাহ সফল হবেন। আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়ালেখার সঙ্গেই থাকুন। দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।